নমস্কার। আজকে হ্যাঁ, আমরা নমস্কার। আজকে আমরা প্রবীণ কবি সব্যসাচী দেবের সঙ্গে একটা আলাপচারিতার আয়োজন করেছি। সব্যসাচী দেব দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। 1946 সালের সেপ্টেম্বরে তিনি জন্মেছেন। অনেক দিন ধরে তিনি আমাদের লিখছেন, বিভিন্ন ধরনের তার কবিতা কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে, তার শ্রেষ্ঠ কবিতাও প্রকাশ হয়েছে। তো আমরা প্রথমে এই প্রবীণ কবির কাছে যে প্রশ্নটা রাখতে চাইব সেটা হচ্ছে যে অন্যান্য কবিদের সাক্ষাৎকার কথাবার্তা যত বেশি চোখে পড়ে, আপনার ক্ষেত্রে সেটা আমরা ততটা ঠিক দেখিনি। এখন এটা কি খানিকটা সচেতনভাবেই আপনি এই বিষয়গুলো থেকে সরে থাকতে চেয়েছেন? কারণ আপনি 1966 সাল থেকে কবিতা লিখছেন এবং আজকে 2021, এই দীর্ঘ সময়কালে আপনার অনেক কবিতা আমরা পেয়েছি। তো প্রাথমিকভাবে এই প্রশ্নটা দিয়ে আমরা আজকে আমাদের আলোচনাটা শুরু করি। আসলে আপনি যেটা বললেন 66 নয়, কবিতা লেখাটা শুরু হয়েছে 63 সাল থেকেই। কিন্তু এই প্রথম 3 বছরের লেখাকে আমি একেবারেই গণ্য করি না। মানে কবিতা আদৌ সেগুলো কবিতা হয়ে ওঠেনি, ওই কবিতা লেখার হাতমক্ষ করা বলা যেতে পারে। 66 সাল নাগাদ থেকে যে কবিতাগুলো আমি লিখছি মনে হচ্ছে যে সেগুলো তবু কিছুটা হয়তো কবিতার কাছাকাছি পৌঁছতে পেরেছে। মানে এই জায়গাটাতে যে পৌঁছতে গেলে আমি একটা কথা বলি যে অন্য কবিরা যেভাবে কবিতা লিখছেন, আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম এই জন্যই যে আমার কোনোদিনও লেখক হওয়ার বিন্দুমাত্র বাসনাই ছিল। মানে বলা যেতে পারে প্রায় বন্ধুদের চাপে পড়ে লিখতে আসে। মানে আমরা যখন বাংলা অনার্সে ভর্তি হয়েছিলাম তখন আমার অনার্সের সহপাঠীরা সবাই মিলে ঠিক করেছিল যে একটা হাতে লেখা পত্রিকা বেরোবে। এখন হাতে লেখা পত্রিকা বেরোয় কিনা জানি না, আমি বলছি 62-63 সালের কথা। সেটা তো তখন তো হাতে লেখা পত্রিকা একটা বড় ব্যাপার ছিল। তা সে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে বলা হলো যে সবাইকে লিখতে হবে। এইটাই আমার পক্ষে খুব বিপদের ব্যাপার হয়ে দাঁড়ালো। আমি তার আগে জীবনে এক লাইনও লিখিনি, লেখার কোনো কথা ভাবিও নি। তো যাই হোক, আমার হাতের লেখাটা একটু ভালো ছিল বলে আমার উপরে লিপিকরণের দায়িত্ব ছিল, ফলে আমি একটু বেশি সময় পাচ্ছিলাম আর কি। যে একটু দেরি করে হবে হবে, কিন্তু তাহলেও একটা সময় তো লিখতে হয়। তখন ভাবলাম যে গদ্য লেখাটা অনেক পরিশ্রমের, শারীরিক পরিশ্রমের ব্যাপার, তা থেকে কবিতা চেষ্টা করা যায়। এই ভেবে একটা কবিতা দাঁড় করালাম। এখন সেটা এখন পড়তে গেলে হয়তো বুঝতে পারবো যে কোথা থেকে লাইন তুলে এনেছিলাম, মানে কিভাবে একটা অন্যের লেখা নকল হয়েছিল সেটা। কিন্তু যাই হোক, বন্ধুদের সেটা ভালো লেগে গেল, এটা আরেকটা মুশকিল হলো আর কি। বন্ধুদের ভালো লাগলে ওই বয়সে খ্যাতিটা তো বেশ মাথায় চেপে বসে। সুতরাং তারা যখন আবার জিজ্ঞেস করছে আর কি লিখছো, তখন আবারও বলতে হ্যাঁ লিখছি, এবং লিখছি বললেই হয় না, আবারও একটা দুটো লেখার চেষ্টা করতে হয়। এইরকম করতে করতে একটা সময় দেখলাম যে এটা একটা বেশ, কি বলবো, নেশার মতো। মানে একটা পারি বা না পারি বা লেখা হয়ে ওঠে কিনা না সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা কিছু লিখতে হচ্ছে। এই লিখতে লিখতে আমার ক্ষেত্রে, আমি যে বলছি 66 সালের কথা এই জন্যই যে অন্য সকলের মতোই আমিও শুরু করেছিলাম বাঙালি ছেলেদের মতো আর কি প্রেমের কবিতা। কিন্তু একটা ব্যাপার ঠিক, যে সেটা একটা অনির্দিষ্ট প্রেমের কবিতা। মানে ওই যে আমার মাস্টারমশাই শঙ্করবাবু একবার লিখেছিলেন না, যে একটা বয়স আছে যখন লোকে ভালোবাসাকেই ভালোবাসে, তার কোনো পাত্রী থাকুক না থাকুক।
তা আমাদেরও সেই রকমই আর কি, ওই প্রেমের কবিতা ওইরকম লিখে যাচ্ছি, কিন্তু সে প্রেমের কোনো পাত্রী নেই, কোনো আধারে নেই। 65 সালে যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম, 1 বছর মতো কেটে যাওয়ার পরে দুটি ঘটনা ঘটে। কয়েক মাস পরে একটা হলো এক প্রবল খাদ্য আন্দোলন পশ্চিমবঙ্গে, সেটা সকলেরই মনে আছে, সে বিশাল খাদ্য আন্দোলন। তার আগে আমি ছাত্র ফেডারেশনের প্রাথমিক সদস্য ছিলাম এইমাত্র। সক্রিয় রাজনৈতিক কর্মী আমি কোনোদিনই নই, কিন্তু আমার সঙ্গে সেইভাবে ছাত্র আন্দোলনে যে খুব একটা যোগ দিয়েছি তাও নয়। কিন্তু 66 সালের খাদ্য আন্দোলন এবং তার ব্যাপকতা ইত্যাদি আমাকে বেশ নাড়া দিই। এবং ওই সময়ই মানে যেটা বলা হয় যে প্রেমে পড়া, সেই ব্যাপারটা ওই সময় ঘটলো। বলা যেতে পারে রাজনীতি এবং প্রেম প্রায় আমার সঙ্গে জীবনে প্রায় একই সময় এসেছে। প্রেমের কবিতার ক্ষেত্রে যেটা হলো যে এইবার আর সেটা অনির্দিষ্ট প্রেমের কবিতা থাকছে না, তার একটা নির্দিষ্ট আধার আছেন, একজন ব্যক্তি আছেন তার কেন্দ্রে। আর রাজনীতি আমার কবিতায় একটু একটু করে ছায়া ফেলতে লাগলো। কিন্তু একটা জিনিস আমি প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলাম, যে আমি রাজনীতিকে বিষয় করে বা তাকে অবলম্বন করে যদি কখনো কবিতা লিখিও, তাহলে আমি কোনোদিন স্লোগান লিখব না। রাজনৈতিক কবিতা বলতেই একটা অংশে যে উচ্চকিত স্লোগানের কথা ভাবা হয়, সেটা আমি কোনোদিনও লিখবো না, এটা আমি ঠিক করেছিলাম। আমি ভেবে নিয়েছিলাম যে অন্যভাবেও রাজনৈতিক কবিতা লেখা যায় কিনা, সেই চর্চাটা আমি শুরু করছিলাম। এই করতে করতে 67 সালে নকশালবাড়ি আন্দোলন, যে আন্দোলন আমার গোটা জীবনকে প্রায় বদলে দিয়েছে। এবং তারপর থেকে আমার কবিতাতে আমি বলবো যে আমার কবিতার জন্য যে বিশ্ব দৃষ্টিভঙ্গি দরকার হয়, যে জাগতিক দৃষ্টিভঙ্গি দরকার হয়, যে দর্শন থাকা দরকার, প্রত্যেকের কবিতায় একটা দর্শন না থাকলে তো কবিতা লেখা যায় না। আমি বলছি না সেই দর্শন খুব উৎকটভাবে প্রকাশ করে, কিন্তু ভেতরে ভেতরে সেটাই কবিতাকে চালিত করে। সেই দর্শন গোটা ব্যাপারটাই আমি গড়ে দিয়েছি নকশালবাড়ি আন্দোলন। ফলে এইভাবে আমার কবিতা লেখা শুরু হয়তো অন্যদের থেকে একটু আলাদা ভাবেই, সেই জন্যই হয়তো আমার কথাবার্তা একটু অন্যরকম এসে যায়, যেহেতু আমার শুরুটা অন্যরকম ভাবেই হয়েছিল। হ্যাঁ, আমরা এটা বুঝলাম। কিন্তু আমি বলছি যে আপনি যে সময়টার কথা বলছেন, যে হুম। সময়টা আপনার হিসেবে আপনাকে খানিকটা পরিণততর করেছে, একটু ম্যাচিওরড করেছে। একটা রাজনৈতিক আবর্ত একটা সময়ের চাপ আপনার মধ্যে কাজ করেছে। এখন তারপরেও কিন্তু যারা সেই সময়কাল থেকে উঠে এসেছেন, আপনার সমকালীন যারা ছিলেন, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বেশি এক্সপোজার পেয়েছেন। সেই হুম। জায়গাটায় আপনাকে সেভাবে দেখিনি আর কি। আহ, সেটা হতে পারে আপনি হয়তো সেই জায়গাটায় খুব সচেতনভাবে একটা দূরত্ব রেখেছেন। দূরত্ব রেখেছি সচেতন ভাবে। একটা জিনিস, যে একটা কথা হয়েছে আমার কবিতা লেখা, প্রথম থেকে আমার কবিতার পাঠক আমার বন্ধুরাই ছিলেন, কিন্তু ওই কবিতা পত্রিকায় পাঠানো বা লোকের কাছে নিয়ে যাওয়া, এই ব্যাপারটাতে আমার চিরকালই উৎসাহ কম। এটা আমি কোনোদিনই ঠিক করে উঠতে পারিনি। মানে আমার প্রথম দিকে যে 2-3টি কবিতা ছাপা হয়েছে, সে সবকটাই আমার বন্ধুরা নিয়ে গিয়ে কোনো পত্রিকায় দিয়েছেন। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার এক সহপাঠী বন্ধু, সে আমার এক কবিতা নিয়ে গিয়ে কমলেশ সেনকে দিয়েছিলেন। কমলেশ সেন তখন কর্ণিক বলে একটি পত্রিকা বার করতেন, কর্ণিকে সেই কবিতা ছাপা হয়েছিল। এরকম আরেক বন্ধু এরকম একটি কবিতা আর কয়েকদিন পরে নিয়ে গিয়ে নন্দন পত্রিকায় দিয়েছিলেন, তখন নন্দনে সে কবিতা ছাপা হয়েছিল। বা আমাদের পরিচিত আরেক ভদ্রলোক ছিলেন, সেও আমার আরেক বন্ধু, খুবই পরিচিত। তিনি পরে সুখেন্দু ভট্টাচার্য এবং শৈলেন, আমার ঠিক মনে পড়ছে না আমার সারনেমটা, এরা দুজনে তখন একটা পরে একটা পত্রিকা বার করেছেন। কিন্তু তখন সুখেন্দু ভট্টাচার্য একাই স্বরা স্বরবর্ণ নামে একটি পত্রিকা বার করতেন। সেই স্বরবর্ণ পত্রিকাতে এইভাবে প্রথম 3-4টি কবিতা ওইভাবেই ছাপা হচ্ছিল। তারপরে অনেকদিন আমার কোনো কবিতা ছবিতে ছাপা হয়নি। তারপরে একটা সময় আমরা আমি নিজে আমার এক বন্ধুর সঙ্গে মিলে একটা পত্রিকা বার করা শুরু করি, নক্ষত্রের রোদ বলে। খুবই স্বল্পায়ু পত্রিকা, মাত্র 6টি সংখ্যা বেরিয়েছিল। কিন্তু সেই পত্রিকার সূত্রে আরো কিছু সমকালীন কিছু পত্র পত্রিকার সঙ্গে আমার যোগাযোগ হয়, বিশেষ করে অনুষ্টুপ পত্রিকা।
এবং তারপরে যেটা হয় যে অনুষ্টুপের অনিল আচার্য, তিনি আমার প্রথম বইয়ের প্রকাশকও বটে, তিনি আমার কাছ থেকে অনেক কবিতা পরপর পরপর চেয়ে নিচ্ছিলেন। ফলে আমার যেটা হয়েছে ওই অভিজ্ঞতা, ওই আরেকটা অভিজ্ঞতা আমার সেরকম হয়নি, অর্থাৎ লেখা পাঠিয়ে ছাপা না হওয়ার যে যন্ত্রণা, সেই রকম ব্যাপারটাও আমাকে ভোগ করতে হয়নি। এটা একটা বলতে পারবো হয়তো আমার দিক থেকে একটা সৌভাগ্য বলা, কিন্তু এই কারণেই ওই মানে কে কখন লেখা চাইবেন সেটা হলে তো একটু কম লেখা বা একটু কম প্রকাশই হয়ে থাকে, ফলে এইভাবে হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বই বেরোনোর ব্যাপারটা তো আপনি জানেন যে বাংলায় কবিতার বইয়ের পাবলিকেশন ব্যাপারটা খুব দুরূহ ব্যাপার। কয়েকজন কবি থাকেন যাদের বই খুব বিক্রি হয়, খুব জনপ্রিয়, তাদের বইয়ের জন্য পাবলিশাররা যত উৎসাহী থাকেন, অন্যদের সম্পর্কে তত নয়। আর দ্বিতীয় কথা আরেকটা হচ্ছে যে উম, বড় কাগজ বলা হয় যেগুলো আর কি, সেই কাগজে লেখার না হলে তো পরিচিতিটা আসে না। তো সেই কাগজে লেখা আমি কখনো উৎসাহ পাইনি। দেশ পত্রিকায় আজ পর্যন্ত আমার দুটি কবিতা বেরিয়েছিল, দুটি নয় তিনটি কবিতা, একবারে দুটো আর একবারে আরেকটি। এই দুটি কবিতাই কিন্তু তৎকালীন যিনি দেশ পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি আমাকে ফোন করে প্রথমেই বলেছিলেন, আপনার কি দেশে লিখতে কোনো আপত্তি আছে? বললাম, না, দেশে লিখলে আমি একটা বাণিজ্যিক পত্রিকায় লেখা দিচ্ছি, এইভাবেই লেখা দেবো, আমার কোনো দেশের কোনো তো আদর্শগত কারণে দেশে লিখছি না, এমনও নয়, দেশে লিখবো এমনও নয়। ওটা সেম একটা বাণিজ্যিক কাগজ বলে জেনে নেই আমি তাকে লেখা দেবো, এই জন্যই দেশে আমার ওই দুই সম্পাদক চেয়ে নিয়েছিলেন বলে তিন মানে দুবারে তিনটি কবিতা বেরিয়েছিল। এমনকি দেশে দুবার গদ্য লিখেছি, সেও ওই একইভাবে, তখনকার যিনি গদ্য দেখতেন, প্রবন্ধ দেখতেন, তিনি চেয়ে নিয়েছিলেন। তারা দুজনেই আমার খুব খুব পরিচিত ছিলেন, মানে একজন আমার খুব ঘনিষ্ঠ বন্ধুই ছিলেন, আর একজন নামী কবি, একজন আমার স্নেহভাজন। কাজে বড় কাগজে না লিখলে নামটা সেই হিসেবে আমি অবশ্য মনে করি যে যারা কবিতার পাঠক তারা ঠিকই কবিতা খুঁজে পাবে। বড় কাগজেই ছাপা হলেই তবে তারা পড়বেন, কিন্তু একটা অংশ আছে পাঠকের মধ্যে, তারা হয়তো অতটা পরিশ্রম করতে চান না, বা তারা ওই বড় কাগজেই ওপরেই নির্ভর করে থাকেন। কিন্তু আমার নিজের ধারণা যে প্রকৃত ভালো লেখা লিটল ম্যাগাজিন গুলোতেই হয়। আজ পর্যন্ত আমি যা লিখেছি, ওই যে বললাম, ওই দেশে দুবার লেখা ছাড়া সবই লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিনেই আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি নিজেকে লিটল ম্যাগাজিনের লেখক বলতেই ভালোবাসবো। আমি একেবারে আগাগোড়ায় লিটল ম্যাগাজিনের লেখক। এবং লিটল ম্যাগাজিনের তো জানেন যে সার্কুলেশন খুব বেশি হতে পারে না বড় কাগজের তুলনায়, কাজে সে হিসেবে হয়তো সেভাবে পরিচিতি বা সেভাবে অতটা ছড়িয়ে যায়নি। কিন্তু যে কজন পাঠক ভালোবেসে আমার কবিতাকে ভালোবেসেছেন, পড়েছেন, আমি তাতেই যথেষ্ট সন্তুষ্ট। অন্তত কিছু মনস্ক পাঠক আমার কবিতাকে গ্রহণ করতে পেরেছেন, এটাই আমার কাছে বড় প্রাপ্তি বলে মনে হয়। আপনার প্রথম বই বেরিয়েছে 1980-তে, প্রতিশ্রুতি, সময়, স্বদেশ। হ্যাঁ, মানে অনুষ্টুপ আপনি আচার্য বার করতেন। অনুষ্টুপ থেকে বেরিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, তারপরে বেরিয়েছে স্তব্ধ স্মৃতি, বহমান স্রোত। সেটা সেটাও অনুষ্টুপ থেকে। অনুষ্টুপ থেকে বেরিয়েছিল। আমি আপনার প্রথম মানে প্রতিশ্রুতি, সময়, স্বদেশ আমি 80-র দশকেই পড়েছিলাম। তারপরে প্রতিশ্রুতি, তারপরে যেটা আপনার স্তব্ধ স্মৃতি, বহমান স্রোত, তারপরেও কিনেছিলাম। তো তখন থেকেই আমি আপনার লেখার ভক্ত এবং আপনার লেখা পড়ি নিয়মিত, বিভিন্ন জায়গায় বেরোই আর কি। আপনার আমি আপনাকে যেটা এর আগে অন্য প্রসঙ্গে আসি, আপনার ছেলেবেলাটা কেটেছে, আপনি বোধহয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে পড়েছেন। আমার ছেলেবেলা বলতে গেলে একেবারে আমার জন্মের পরে আমি যে পাড়ায় থাকতাম সেটা হলো তালতলা, ইন্টালি তালতলা অঞ্চল। আমি কিছুদিন আগে একটা ফেসবুকে একটা পোস্ট করেছিলাম আমার এই 75 সেখানে অনেকটা বলা আছে সে কথাটা, যে ওই পাড়াটা
যদিও মাত্র 7 বছর বয়স পর্যন্তই ওই পাড়াতে ছিলাম, কিন্তু ওই যে একটা মিশ্র পাড়া, আহ, বাঙালি খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, উর্দুভাষী বাঙালি, দুই ধরনের মুসলিম পরিবারগুলো, এবং তার মাঝখানে হিন্দু পরিবারগুলো, এই সব মিলিয়ে একটা বিচিত্র আবহাওয়া। এবং সত্যি কথা বলতে কি, আমি তো ওই দাঙ্গার পরবর্তী সময়টাতে, আমার ছেলেবেলায় অন্তত আমি কখনো ওই ব্যাপারটাকে পাইনি, যে এই ধরনের কোনো সাম্প্রদায়িক বিদ্বেষের ব্যাপার যে হতে পারে। আমি ওখানে একটি রিক্সাওয়ালা আমাদের বাড়িতেই থাকতেন, তার কথাও লিখেছি। তিনি মুসলিম ছিলেন, উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। তার মানে তার কোলে পিঠেই আমি ছেলেবেলাটা কাটিয়েছি, এরকমই আর কি। তাই তারপরে আমি চলে আসি আমরা কাশীপুর, মানে যেটা হলো কলকাতার উত্তরতম সীমা, মাঝখানে কাশীনাথ দত্ত রোড, উল্টো দিকে বড়নগর। আমি প্রথমে ছিলাম গোপাল চ্যাটার্জি রোডে, কয়েক মাস পরে আমরা চলে আসি সচ্চাশি পাড়া রোডে, যে সচ্চাশি পাড়া রোড 1971 সালে বিখ্যাত বা কুখ্যাত হয়ে ওঠে কাশীপুর বড়নগরের সেই বিখ্যাত কুখ্যাত হত্যাকাণ্ডের জন্য। সেই সচ্চাশি পাড়া রোডে আমি ছিলাম, ওইখানে আমি 14 বছর কাটিয়েছি। আমি স্কুলে ভর্তি হয়েছি একটু বেশি উঁচু ক্লাসে, ক্লাস 5-এ। কাশীপুর ইনস্টিটিউশন নামে একটি স্কুল ছিল একেবারে রতনবাবু রোডে, একদম গঙ্গার ধারে। সেই স্কুলে আমি 1 বছর পড়েছিলাম। তারপরে চলে যাই বড়নগরে কাশীনাথ দত্ত রোডের উল্টো দিকে নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির বলে, এটি বেঙ্গল ইউনিটি প্রতিষ্ঠাতা নরেন্দ্রনাথ দত্তের নামে এই স্কুলটি হয়েছিল, সেখানে আমি 3 বছর পড়েছিলাম। তারপরে আমি ওরিয়েন্টাল সেমিনারিতে চলে যাই ক্লাস 9। ওরিয়েন্টাল সেমিনারিতে যাওয়ার একটা কারণ ছিল যে তখন সদ্য হায়ার সেকেন্ডারি চালু হচ্ছে, নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির ইত্যাদি হায়ার সেকেন্ডারি কোর্স চালু করেনি। আমার মাতামহ, আমার মাতামহ নামটা অনেকেই হয়তো জানেন, বিশেষ করে যারা ছেলেবেলায় দেবসাহিত্য কুটিরের অনুবাদ গ্রন্থগুলি পড়েছেন। আমার মাতামহের করা অনুবাদ তার মধ্যে বেশিটাই। সুধীন্দ্রনাথ রাহা অসংখ্য অনুবাদ করেছিলেন তিনি, এবং তিনি শুকতারা পত্রিকায় টারজানের গল্প লিখতেন সব্যসাচী ছদ্মনামে। মানে ওই নামটা আমার নামটাও আমার দাদুই দিয়েছিলেন, এবং ওই নামটাই তিনি তার ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছিলেন। তা আমার দাদু একসময় ওরিয়েন্টাল সেমিনারির অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন। তো সেই জন্য ওরিয়েন্টাল সেমিনারিতে হায়ার সেকেন্ডারি খোলা হবে জেনে দাদুর ইচ্ছেতেই আমি গিয়ে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হই, এবং সেখান থেকে হায়ার সেকেন্ডারি পাশ করি। কিন্তু স্কুল জীবন সম্পর্কে আমার সেরকম কোনো প্র্যাকটিক্যালি স্মৃতি নেই, মানে যে এমন কোনো মনে করার রাখার মতো ঘটনা নেই। স্কুলে আমাকে খুব যে কোনো স্কুলই আমাকে খুব একটা টানেনি। একটা খুব যান্ত্রিক একটা ব্যাপারের মধ্যে দিয়ে গেছি এই 3টে স্কুলেই। কাশীপুর ইনস্টিটিউশন ছিল অন্য একটা কারণে, 1 বছর মাত্র পড়েছিলাম, কিন্তু যেদিন আমি ভর্তি হতে যাই, আসলে এই স্কুলটি ছিল ভাগ্যকুলের জমিদারদের একটা কলকাতার বাগান বাড়ি এক সময়। ফলে তাদের সেই পুরনো জমিদার বাড়ি, সামনে অনেকখানি জায়গা, একেবারে গঙ্গার ওপরে। আমি সেই যখন হেডমাস্টারের ঘরে আমি যখন বসে আছি, জানলা দিয়েই আমার চোখে পড়ছিল গঙ্গা। এইটা আমার কাছে একটা বিরাট ব্যাপার ছিল। আর ওই মাঠটা, এবং দ্বিতীয় কথা, ওই মাঠের শেষে গঙ্গার ধারে রেলিং দেওয়া ছিল, তারপরে ছিল একটা বিশাল আকৃতি চৌবাচ্চা, এবং সেই চৌবাচ্চার ভেতরে একটা সিঁড়ি নেমে গিয়েছিল। অর্থাৎ জোয়ারের জল এসে ওই চৌবাচ্চাটা পূর্ণ করে দিত, তখন রানীরা মানে জমিদার বাড়ির মেয়েরা ওই সিঁড়ি দিয়ে নেমে সেখানে স্নান করতেন। পরবর্তী, এবং সেইটা টিফিনের সময় সেই চৌবাচ্চার ওই লম্বা পারগুলোর ওপরে গিয়ে প্রচুর ছেলে বসে থাকতো। আমি স্কুল ছাড়ার বেশ কয়েক বছর পরে একটা ভাগ্যিস তখনও টিফিন হয়নি, সেই সময় ওই চৌবাচ্চাটা একবারে চোরাবানে হুড়মুড় করে ভেঙে পড়ে। টিফিনের সময় হলে অনেক ছেলে মারা যেত। আরেকটা আকর্ষণীয় ব্যাপার ছিল, ওই ওই বাড়িটির পাঁচিল যেখানে শেষ হয়েছে, ঠিক পাঁচিলের ওপারেই ছিল জুট মিল। তো সেই জুট মিলের ওই ঘাটে এসে নৌকোতে বা ইয়েতে করে পাট আসতো, সেই পাট ওখানে বোঝাই হতে ওই জুট মিলের ভেতর দিয়ে মালগাড়ি যেত, একেবারে পাঁচিলের গা ঘেঁষে গাড়ি যেত। আমাদের ছেলেবেলার একটা মজার খেলা ছিল, ওই পাঁচিলে উঠে মালগাড়িতে ঝাঁপিয়ে পড়ে মালগাড়িতে চাপা,
আবার একটুখানি এগিয়ে গিয়ে মালগাড়ির স্পিড তো জানেনি, আবার এই উঠে পাঁচিল ওপরে উঠে চলে আসে। এটা আমাদের একটা মজার খেলা ছিল ওই এক বছরেই এইটুকু। এই জন্য কাশফুলের সিচুয়েশনটা আমার মনে আছে। নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির যদি মনে রাখতে হয় তাহলে মনে রাখতে হয় মাস্টারমশাইদের শিক্ষাদানের পদ্ধতি ছিল বেদ। তারা বেদ ছাড়া শিক্ষা দেওয়ার কথা ভাবতেন না। আমি প্রচুর বেতের বাড়ি খেয়েছি, কারণ আমার এক বাংলার মাস্টারমশাই ছিলেন, তার ধারণা ছিল পৃথিবীতে তার হাতের লেখাটাই সর্বশ্রেষ্ঠ, এবং ছেলেরা তার হাতের লেখা নকল করলেই একমাত্র ভালো লিখতে পারবে। তার হাতের লেখা নকল করতে পারতাম না বলে প্রচুর বেতের বাড়ি খেয়েছি আমি। কাজে সেই সব স্কুলগুলো নিয়ে আমার কোনো রকম মানে পুরোনো স্কুলের কথা বলতে গেলে আমার কোনো কথা মনে পড়বে না। ওরিয়েন্টাল সেমিনারি মনে আছে একটু অন্য কারণে, যেহেতু মধ্য কলকাতার ওই জায়গাটা, আমরা বন্ধুরা মিলে অনেক সময় স্কুল থেকে ফেরার সময়, আর আমি তখন থাকতাম কাশীপুরে, আমার যাতায়াত তো করতে হতো বাসে করে। অনেক সময় বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে স্কুল থেকে বেরিয়ে আহিরটোলা, কুমোরটুলি এসব পেরিয়ে বাগবাজার পর্যন্ত আসতাম। বন্ধুরা চলে যেত, একজনে বাগবাজারে বাড়ি, একজনে কুমোরটুলিতে বাড়ি, আমি ওখান থেকে বাস ধরে চলে আসতাম। সেটার একটা অন্য আকর্ষণ ছিল। এখন বললে সকলের কাছে অবিশ্বাস্য ঠেকবে, তখন বাস ভাড়া আমার স্কুল পর্যন্ত ছিল 13 পয়সা, আর বাগবাজার থেকে বাড়ি আসার বাস ভাড়া ছিল 7 পয়সা। অর্থাৎ হেঁটে এলে 6 পয়সা বাঁচত, এবং প্রতিদিন 6 পয়সা করে বাঁচলে সপ্তাহে একটা মোটামুটি পয়সা বাঁচত। এটা আমাদের টিফিনের খাবারেও যেত, কিন্তু এই অভ্যেসটা রয়ে গিয়েছিল হেঁটে এসে পয়সা বাঁচানো। এটা কলেজ জীবনেও আমি অনেক করেছি। তখন অবশ্য অন্য নেশা ধরে গিয়েছিল, বই কেনার নেশা। যাই হোক, এই ওরিয়েন্টাল সেমিনারির এই কারণে মনে হয়েছে, ওরিয়েন্টাল সেমিনারিতে পড়ার সময় আমি উত্তর কলকাতাটা পায়ে হেঁটে অনেকটা ঘুরেছি। আরেকটা ব্যাপার ছিল, বাগবাজারে আমার এক মাসিও থাকতেন, অনেক সময় স্কুল থেকে ফেরার সময় বাগবাজারে নিবেদিতা লেনে তার বাড়িতেও ঢুকে যেতাম, মাসির বাড়িতে। এটাও একটা বড় ব্যাপার ছিল। কিন্তু এছাড়া স্কুল জীবন বলতে অন্যদের যেরকম মাস্টার মশাইদের স্মৃতি, সহপাঠীদের স্মৃতি, সেটা আমার কাছে খুব একটা নেই সেরকম। কলেজে আপনি ঢুকেছেন বোধহয় সিটি কলেজে। আর সেটাও আর একটা ব্যাপার, আমি আসলে হায়ার সেকেন্ডারি পাস করেছিলাম সায়েন্স নিয়ে। এক বছর ফিজিক্স অনার্স পড়েছিলাম সুরেন্দ্রনাথ কলেজে, তারপরে বুঝলাম যে ওটা আমার জায়গা নয়। ফলে ফিজিক্স অনার্স ছেড়ে পরের বছর একটা বছর নষ্ট করে আমি সিটি কলেজে এসে বাংলা অনার্সে ভর্তি হয়েছিলাম। এটাই সিটি কলেজে আসার পেছনের কারণ। আর সিটি কলেজে ভর্তি হওয়ার আরেক কারণ ছিল, অন্য কারণে, যে ভর্তি হওয়াটা খুব সহজ হয়েছিল, কারণ তখন আমার মামা ছিলেন সিটি কলেজে ইউনিয়নের সেক্রেটারি। ফলে আমাকে কোন রকম প্রিন্সিপালের কাছে কেন ছেড়ে দিয়ে আসছো এইসব প্রশ্নের সামনে দাঁড়াতে হয়। আপনার বাড়ির পরিবেশে কি লেখালেখি বা কবিতা গল্প এই ব্যাপারটা কি বাড়িতে আপনার তো পারিবারিক? দাদুর কথা বললাম, হ্যাঁ, আর আমার যেহেতু ছেলেবেলাটা কাশীপুরে, প্রায় দীর্ঘদিন আমরা একই বাড়িতে একতলা দোতলায়, আমার একতলায় মামারা থাকতেন, দাদু থাকতেন, আর দোতলায় আমরা থাকতাম। ফলে মামার বাড়ির সাহচর্যটা আমি অনেক বেশি পেয়েছি। ফলে দাদুর লেখালেখি, দাদু তো ওই তো বললাম অনুবাদই বেশি করতেন, যদিও তার আগে, স্বাধীনতার আগে দাদু নাট্যকার ছিলেন। স্টার রঙ্গমহলে দাদুর অজস্র নাটক অভিনীত হয়েছে, এবং সেটা বেশ কাস্টিংও এক এক সময় তার দাদুর নাটকে অহিন্দ চৌধুরী, সরোজুওয়ালা এরা অভিনয় করেছেন। দাদুর 2-3টি নাটকের সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল ইসলাম। কিন্তু সেই সব লেখার সঙ্গে তো আমার লেখার কোনো মিল নেই। কিন্তু দাদুর প্রভাবটা আমার এমনি ব্যক্তি জীবনে অনেক বেশি। দাদুকে, মামার বাড়ির স্নেহ সবাই কাছ থেকে এত বেশি পেয়েছি, আমার ব্যক্তি জীবন গড়ে ওঠার পেছনে সেটা অনেকটা বড় ব্যাপার। আর বাড়িতে যেটা আমার একটা অদ্ভুত ব্যাপার, আমার বাবা ছিলেন কেমিস্ট্রির লোক। ঢাকা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি নিয়ে এমএসসি পাস করার পরে তিনি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চিফ কেমিস্ট্রির কাজ করে গেছে। কিন্তু বাবার কলেজ জীবনে যাওয়ার আগে বাবাকে একটা দ্বিধায় পড়তে হয়েছিল, যে তিনি সায়েন্স নিয়ে পড়বেন না সংস্কৃত অনার্স নিয়ে পড়বেন। বাবা সংস্কৃতে অসম্ভব পারদর্শী ছিলেন। আমার যেটুকু সংস্কৃত সাহিত্য সম্পর্কে জানাশোনা সব বাবার কাছে।
প্রচুর সংস্কৃত সাহিত্যের সংগ্রহ ছিল, সেগুলো শুনেছি বাবার কাছে, সেগুলো আমি চোখে দেখিনি, সেগুলো আমাদের কুমিল্লায় দেশের বাড়িতেই রয়ে গেছে, সে আর বাবা আনতে পারেননি। আর আমার মা স্কুল জীবনের শিক্ষায় সমাপ্ত করতে পারেননি, কিন্তু মার ছিল প্রবল বইয়ের নেশা। মার মতো এরকম পাঠিকা আমি খুব কম দেখেছি। মার যেমন বইয়ের নেশা ছিল, মার একটা লম্বা খাতা ছিল, তাতে অসংখ্য কবিতা এবং গান টোকা থাকতো। মানে অনেক কবির সঙ্গে আমার পরিচয় ঘটেছে কিন্তু মার ওই খাতা থেকে। রবীন্দ্রনাথের সঙ্গে তো বটেই, আর এছাড়াও যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন বাগচি, এদের সঙ্গে পরিচয় ঘটেছে কিন্তু মায়ের ওই খাতা থেকে। অর্থাৎ বাবার কাছে একদিকে সংস্কৃত সাহিত্য জানা, আর মার কাছে এই পড়তে। আর আমার মা ছিলেন আমার বাড়িতে এখনো, আমার পেছনে যে বইয়ের তাকটা দেখছেন তার একদম ওপরের তাকে কিছু পুরনো পত্রিকা আছে। এগুলো হলো সেই পুরনো আমলে মায়ের রাখা ভারতবর্ষ। মা একসময় ভারতবর্ষের গ্রাহক ছিলেন, নিয়মিত আসতো। সেগুলো আমাকে তো বিশাল লাভবান করেছে, কারণ ওই পুরনো ভারতবর্ষেই তো শরদিন্দু কালের মন্দিরা বা এই সমস্ত ঐতিহাসিক উপন্যাসগুলো পড়েছিলাম, বা আরো পুরনো অনেক গল্প টল্প। এইভাবে আমার যেটুকু সাহিত্যের ঝোঁকটা মা বাবা দুজনে মিলে তৈরি করে দিয়েছিলেন বলা যেতে পারে। তাহলে হঠাৎ ফিজিক্স অনার্স পড়তে গেলেন কেন? উম সেটা আসলে কিছুটা বাড়ির চাপ, মানে সায়েন্স পড়ার চাপ? হ্যাঁ, সেটা তো হয়, অভিভাবকদের তো একটা থাকেই যে আর্টস পড়ে কিছু হয় না। আর আমার বাবা ছিলেন, বললাম তো, কেমিস্ট্রি নিয়েই পড়েছেন, আমার দাদা জুওলজির লোক। ফলে আমার মায়ের খুব একটা ইচ্ছে ছিল না যে আমার, মা বুঝতে পেরেছিলেন যে সায়েন্স নিয়ে পড়ার মানসিকতা আমার নয়। কিন্তু ওই বাবা ওকে একটু জোর করেছিলেন, দাদার জোরটা একটু বেশিই ছিল, ফলে যার জন্য আমায় ভর্তি হতে হয়েছিল। কিন্তু যখন ছেড়ে দিলাম, বাবা কিছু বলেননি, দাদা একটু অসন্তুষ্ট হয়েছিলেন। মার প্রশ্রয়ই সাহসটা পেয়েছিলাম আর কি। মা বড় খুশি হয়েছিলেন যে সায়েন্স ছেড়ে আর্টসে এলাম, মা খুশি হয়েছিলেন, এই আর কি। তাহলে স্কুল জীবনে বা কলেজ জীবনে সেই অর্থে আহ, কবিতার সঙ্গে আলাদা করে যে কোনো ভালোবাসা, তার কোনো সূত্র সেভাবে নেই? না, কবিতার সঙ্গে ভালোবাসাটা কিন্তু তৈরি হয়েছে পাঠক হিসেবে আমার অনেক আগে থেকে। এটারও একটা অন্য অদ্ভুত ব্যাপার আছে। আমার বোন তখন নাচ শিখতো, খুব অল্প বয়স থেকে, ও তখন 3 বছর বয়স থেকে নাচ শিখতো আমার বোন। তা আমার মা ওকে নিয়ে বেরিয়ে যেতেন নাচের স্কুলে টুলে, ফলে বেশিরভাগ দিনই আহ, মা সন্ধেবেলাটা বোনকে নিয়ে যেতেন। বাবার অফিস থেকে আসতে অনেক দেরি হতো। দাদাও কলেজে বা তারপর যখন চাকরিও করে তখনও আড্ডা ফাড্ডা মেরে অনেক দেরিতে ফিরতো। ফলে অনেক দিনই হতো যে সন্ধেবেলার দীর্ঘ সন্ধেটা আমাকে একলা কাটাতে হতো। এই একলা কাটানোটা আমি দুটো জিনিস শিখেছিলাম। এক হলো চা বানাতে শিখেছিলাম ওই, স্কুলে পড়ার সময় থেকেই। আর দ্বিতীয় কথা হতো, আমাদের বাড়িতে বললাম তো পত্রিকা আসতো প্রচুর। আমার কিন্তু পত্রিকা খুলে প্রথমেই কবিতা পড়তে ইচ্ছে হতো, কেন জানি না, কিন্তু হতো। এর ফলে আমি স্কুল জীবনের শেষ দিকেই যাদের আধুনিক কবি বলা হয়, সেই আধুনিক কবিদের সঙ্গে আমার পরিচয় ঘটে গিয়েছিল। এরকম করতে করতেই আমার মনে হচ্ছে যে আমি পরে সমর সেনকে নিয়ে, সমর সেনের কবিতার সবই আমি সম্পাদনা করেছি, সে অনুষ্ঠুপ থেকে বেরিয়েছে। সমর সেনের পরের দিকে হঠাৎ তিনি আনন্দবাজার কি দেশের শারদীয় সংখ্যায় একবার তিনি কবিতা লেখা ছেড়ে দেওয়ার বহুদিন পরে একবার হঠাৎই কিছু কবিতা লিখেছিলেন। তো সেটা পড়েই আমার খুব অবাক লেগেছিল, মানে খুব একটা চমক লেগেছিল। বা এরকম অনেক কবিতার সঙ্গেই আমার এরকম পরিচয় ঘটে গেছে, তাদের সম্পর্কে আলাদা করে খুব বেশি যে জানতাম তা নয়। বলা যায় শঙ্খ ঘোষ নামটার সঙ্গে আমার ওইভাবেই পরিচয় ঘটে গিয়েছিল কলেজে যাওয়ার আগেই। তারপরে তো কলেজে ঢুকে সিটি কলেজে ভর্তি হওয়ার সব থেকে বড় প্রাপ্তি আমার এইটা যে আমি শঙ্খ ঘোষকে মাস্টারমশাই হিসেবে পেয়েছি। এটা আমার সব থেকে বড় প্রাপ্তি। আমরা যখন প্রথমে রুটিনে জানলাম, রুটিন দেখে তো, রুটিনে তো শঙ্খ ঘোষ তো ওর ডাক নাম ছিল, ওর আসলে মানে সার্টিফিকেটের নাম তো চিত্তপ্রিয় ঘোষ, রুটিনে লেখা আছে সিপিজি।
সিপিজি দুদিনের মধ্যেই আমার এক বন্ধু, এক সহপাঠী, সে খোঁজ খবর নিয়ে জানলো যে সিপিজি হলেন শঙ্কর ঘোষ। আর সিটি কলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই ইউনিয়ন থেকে আমাদের যে পত্রিকা ধরিয়ে দেওয়া হয়েছিল, সেই পত্রিকাতেই ছিল শঙ্কর ঘোষের কবিতা কিউ, ওই হেসর পিনি পিচ্ছিলতা একটু নড়ুক চড়ুক, এই কবিতাটা ছিল। সিটি কলেজের পত্রিকার মধ্যে আরো একটা ব্যাপার ছিল, সিটি কলেজে প্রাক্তন ছাত্র এবং অধ্যাপকদের কবিতাও ছাপা হতো। ফলে ওই পত্রিকাতে কলেজে ঢুকেই ওই পত্রিকা হাতে পেয়ে পেলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, তারপরে মোহিত চট্টোপাধ্যায়ের কবিতা। মোহিত তখনও কবিতা লিখতেন, নাটকেই পুরোপুরি চলে যাননি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা ইত্যাদি নানান লেখার সঙ্গে তখনই পরিচয় ঘটে গিয়েছিল। আর আমাদের সময় সিটি কলেজের পত্রিকা সম্পাদক ছিলেন আরেকজন কবি, তিনিও পরবর্তীকালে খুবই পরিচিত ছিলেন, যদিও একটু নিজের খামখেয়ালিতে বা একটু তার মানে কি বলবো, একটু মাথাটা একটু ঠিকও ছিল না, শঙ্কর দে। শঙ্করদা তখন সিটি কলেজে পত্রিকার সম্পাদক ছিলেন। এবং শঙ্করদা সম্পর্কে আমরা গল্প জানতাম যে শঙ্করদা নাকি কবিতা লেখার বহু আগেই তার কবিতার বইয়ের নাম ঠিক করে রেখেছিল স্বপ্নের ভেতরে চিতপুর ফায়ার অ্যালার্ম। এইরকম সমস্ত গল্প ছিল তখন। ফলে সিটি কলেজ যে কবিতা লেখায় না হলেও কবিতা পড়ার দিক থেকে আমি আর আগে থেকেই অনেক এগিয়ে ছিলাম। এটা কি বিশ্ববিদ্যালয় স্তরে এসে আপনি যখন আপনি 1965 সালে বললেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, হ্যাঁ, তো এইখানটায় এসে কি আপনার আলাদা করে একটা লেখার প্রতি একটা আলাদা যত্ন বা আলাদা একটা অভিনিবেশ, সেটা কি মানে তখন থেকে বুঝতে পারছিলাম যে কবিতাটা হয়তো একটু আধটু পারছি, একটু আধটু হয়ে উঠছে। এবং তারপরে এই যে যা যা ঘটেছে, আমি বইতে বলেছিলাম যে গদ্য লেখার পরিশ্রমের ভয়ে আমি গদ্য লিখতাম না, যদিও এটা ঘটনা যে পরবর্তীকালে আমাকে প্রচুর গদ্য লিখতে হয়েছে। কিন্তু তখন ভাবতাম যে যা আমার অভিজ্ঞতায় ধরা দিচ্ছে, যা আমার অনুভবে ধরা দিচ্ছে, সেগুলোকে কবিতায় ঠিকভাবে কিভাবে প্রকাশ করব। আরেকটা, সেই সময় আমি একটু আগে বললাম না যে বাস ভাড়া বাঁচিয়ে তখন, কিন্তু কলেজে যাওয়ার পর থেকে সেই বাঁচানোর অভ্যেসটা রয়েই গেল, কিন্তু তখন কেনার জিনিস বদলে গেল। আমরা যখন কলেজে পড়ি, এখন যারা বললাম, এখন খুব অবিশ্বাস্য লাগবে, পেঙ্গুইন সিরিজের কবিতার বইগুলো তখন দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে 2 টাকা। যদি এই 2 টাকাও জোগাড় করা আমাদের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য ছিল। বাংলা কবিতার বইও বেরোলে 1.5 টাকা 2 টাকা দামেই হতো, এর বেশি দাম বাংলা কবিতার বইয়ের হতো না। তা যাই হোক, 2 সপ্তাহ এরকম জমাতে পারলে একটা কবিতার বইয়ের দাম উঠে যেত। সিটি কলেজে পড়তাম, কলেজ স্ট্রিটটা এমন কিছু দূর নয়, ফলে দৌড়ে গিয়ে কলেজ স্ট্রিটে নতুন কোনো বই কিনতাম। ফলে ওই কলেজ জীবন থেকেই আমার কবিতার বই কেনা এবং কবিতা পড়ার আকর্ষণটা বেড়ে যায়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নি, আমি তখন সিটি কলেজে যেতাম কাশীপুর থেকে, 11 নম্বর বাস ছিল। 11 নম্বর বাস এসে আমার স্ট্রিটের মুখে নামতাম, হাওড়া যেত তো ওটা, আমার স্ট্রিটের মুখে নেমে ওইটুকু হেঁটে আসতাম। অনেক সময় একটু তাড়াতাড়ি এসে গেলে অনেক সময় আমি শিয়ালদাতেও নেমে যেতাম। শিয়ালদায় নেমে শিয়ালদার মোড়ে, তখন তো ফ্লাইওভার টোভার কিছু হয়নি, শিয়ালদার মোড়েই রাস্তার উপরে ফুটপাতে একটা বই পত্র পত্রিকার দোকান ছিল, নাম মনে নেই আমার এখন আর। সেখানে প্রচুর সোভিয়েত ইউনিয়নের বই, চীনের বই এবং প্রচুর মানে বামপন্থী পত্র পত্রিকা রাখা হতো। তো সেইখানে এরকম কলেজ যাওয়ার মুখে একদিন দেখলাম মায়াকোভস্কির একটি কালেকশন। তো সেই কালেকশনটার দাম হচ্ছে 75 পয়সা, মানে 12 আনা। তা 12 আনা পয়সা খরচা করবো কোথা থেকে, অতটা পয়সা নেই বলে কলেজে এলাম। কলেজ থেকে বেরিয়ে খুব মন খচখচ করছিল। আমি সাধারণত যদি বাড়ি চলে আসতাম তাহলে ঠনঠনেতে গিয়ে বাস ধরে বাড়ি চলে আসতাম। খুব মন খচখচ করছিল যে বইটা যদি পরে আর না পাই।
ফলে এরকম ইতস্তত করতে করতে আবার শিয়ালদায় চলে যাই, এবং কপিটা কমিয়ে বাড়িয়ে দেখলাম যে 12 আনা হয়ে যাচ্ছে। তাহলে 12 আনা দিয়ে বইটি হস্তগত করে তারপরে ওই শিয়ালদা থেকে কাশী পুরোটা হেঁটে ফিরেছিলাম। এটা একটা হ্যাঁ, এটা একটা ভালোবাসার একটা অভিজ্ঞান, যে কবিতারে ভালোবাসার একটা, অবশ্যই এটা আমরা বলবো, এটা একটা খুব ব্যাপার আর কি। মানে এক একটা বই বা এক একটা হঠাৎ করেই মনে হয় যে এটা বোধহয় আমি হস্তগত না করতে পারলে বোধহয় হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ জীবনটাই বৃথা হয়ে গেল। তো সেটা আমরাই কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি রেলিং এর পুরনো বইয়ের দোকান তো তখন একটা বিরাট ব্যাপার। এখন পুরনো বইয়ের দোকানের চরিত্র অনেক বদলে গেছে, কিন্তু তখন সত্যিই স্বপ্নখনি ছিল। এবং আচ্ছা, আরেকটা আমরা, কথা, হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন, বলুন বলুন, আপনি শেষ করুন। এটা একটা মজার গল্পই বলে নি। তখন অবশ্য হ্যাঁ, মানে ইউনিভার্সিটি নয়, আর একটু পরেই বোধহয় কফি হাউসে রেগুলারই যেতাম। তাই কফি হাউসে যাওয়ার আগে বা কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করার আগে আমি মানে ওই একবার কলেজ স্ট্রিটের মুখ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত হেঁটে যাওয়ার মুখে বইয়ের দোকানগুলো দেখতে দেখতে যেতাম। তো একদিন ওরকম যাওয়ার সময় দোকানগুলো সবে খুলেছে টুলেছে, একটি দোকানে দেখলাম আহ, দুটি বই, একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি কিরকম ভাবে বেঁচে আছি, আর শক্তি চট্টোপাধ্যায়ের অনন্ত নক্ষত্রবীতি তুমি অন্ধকার। বই দুটো খুলেই দেখলাম বই দুটি দুজন লেখকই বিনয় মজুমদারকে বই দুটি উপহার দিয়েছেন, লিখে দিয়েছেন, বিনয়কে সুনীল, বিনয়কে শক্তি বলে। তো মজার ব্যাপার হচ্ছে বইয়ে সেই লিখে দিয়েছেন যে তারিখটা দিয়ে লেখা আছে, ওটা ঠিক আগের দিন। মানে আগের দিন বিনয়কে বইটা দেওয়া হয়েছে, বিনয় সঙ্গে সঙ্গে সেটা কলেজ স্ট্রিটে দিয়ে চলে এসছেন। তা সেদিন একটু বোধহয় অন্য দিনের তুলনায় মানে দোকানদার বোধহয় বুঝে ফেলেছিল যে বই দুটো সম্পর্কে আমার আগ্রহ একটু বেশি, ফলে একটু বেশি দামই দিতে হলো। যাই হোক, পরে অনেক পরে, অনেক বছর পরে আর কি, সুনীল গঙ্গোপাধ্যায়কে বলেছিলাম, তাতে সুনীল দা বলেছিলেন এই বইটা আমাকে দিয়ে যাও। আমি বললাম না, বই আমি হাতছাড়া করবো না। হ্যাঁ, এটাও একটা মনে রাখার মতো অভিজ্ঞতা। আহ, আচ্ছা, আমরা এবার একটু অন্য প্রশ্নে যাচ্ছি। আপনি আপনার যে প্রাথমিকভাবে যেটা আপনি বলছিলেন কবিতা বিষয়ে আপনার ধারণার কথা, হুম সেখানে আপনি এই কথাটা বলেছেন, সেই সূত্রটা থেকে আমি আরেকটুখানি বাড়াচ্ছি। না, আপনার কবিতার সঙ্গে 70-এর দশক বা যেটা আপনি বললেন যে 67 সালের নকশালবাড়ি আন্দোলন আপনাকে একটা নতুন রকম একটা মাত্রা আপনার চেতনার জগতে এনে দেয়। হুম এবং আমরা যদি এখনো আপনার কবিতা পড়ি, একটা কোথাও অন্তর্লীনভাবে যেন একটা সেই সূত্রটা কোথাও একটা যেন থেকে যায়। এছাড়া তো তার আগের লেখাগুলোতে আপনি সরাসরি সেই বিষয়গুলো সম্বন্ধে বলেছেন, সেই রাজনৈতিক সময়টা নিয়ে যেমন সময়টাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন আপনার লেখায়। এবং এখানে আমরা বলছি যে তথাকথিত যাদেরকে 60-এর দশকের সঙ্গে যুক্ত কবি বলে ধরা হয়, তাদের একটা সাধারণ ঝোঁক হচ্ছে তাদের একটু উচ্চকিতভাবে কথা বলার ঝোঁক। এবং আপনি কিন্তু সেই জায়গাটা থেকে, আপনি একটু আগে নিজেও বলেছেন যে আপনি সেই জায়গাটা থেকে নিজেকে কিন্তু খুব সমৃত রেখেছেন, হুম আপনি সেই এটা জায়গাটা জানেন। এটা 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 আমি করেছি, খুব এটা সচেতন একেবারে, ভাবে করেছিলাম আর কি। হ্যাঁ, এখানে কি কারুর কোনো কোনো অগ্রজ কোনো কবির ভূমিকা কি কোনো আপনার মনে হয় যে সেরকম থেকে গেছে এখন বা? অগ্রজ কবি বা কাউকে দেখে সেটা হয়তো পাঠকরা বেশি বলতে পারবেন। হ্যাঁ, আমি যেটা, আমার যেটা মনে হয়েছে যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আমাকে খানিকটা আমার যথেষ্ট প্রিয় কবি। আমি বীরেন্দার কবিতারও আমি সম্পাদনা করছি, হ্যাঁ, 4 হ্যাঁ, বছর বেরিয়ে গেছে। হ্যাঁ, বীরেন্দার কবিতাতে এটা ঠিক যে বীরেন্দা আবার প্রচুর উচ্চকিত কবিতাও লিখেছেন, মানে এমন কবিতাও লিখেছেন যা হয়তো বীরেন্দা নিজেই বলেছেন যেগুলো হয়তো
সংবাদপত্রের কলাম হয়েছে, কবিতা হয়নি। কিন্তু আবার এও তো ঠিক যে বীরেন্দ্র আশ্চর্য, যেমন ওই আমার একটি কবিতা যেমন আমার ভীষণ টানে, ওই যে অন্ন প্রাণ অন্নই দেবতা, ওই যে কবিতাটি মাত্র শেষ দুটো লাইনে এসে কবিতাটা যে মোচড় দিয়ে দেয়, যে সে অন্নে যে বীজ দেয় কিংবা তাকে কাড়ে, ধ্বংস করো ধ্বংস করো ধ্বংস করো তারে। এখানে কিন্তু খুব বেশি কোনো স্লোগান বা প্রপাগান্ডার কথা বলতে হয়নি, আগাগোড়া অন্য কথা বলে গিয়ে শেষ মুহূর্তে ওই মোচড়টাতে, বা ওই যে বারবারই বলছেন যে আশ্চর্য ভাতের গন্ধ রাত্রির আকাশে, এই যে লেখা, এর ভেতর থেকে যে তুলে আনা যায় একটা সরাসরি একটা স্লোগান দেওয়ার বদলে এইভাবে যে নিজের কথাটাকে বলে দেওয়া যায়, নিজের প্রতিবাদটাকে বলা যায়, এটা বীরেন্দ্র অনেকটা শিখিয়েছেন। আরেকটা যেটা হয়েছিল, আমি বিদেশি কবিতার, সবই অবশ্যই ইংরেজি অনুবাদে, কারণ ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমার প্রিয় কবিদের মধ্যে ছিলেন নাজিম হিকমেত, সেটা অবশ্য সুভাষ মুখোপাধ্যায়ের জন্যই হয়েছেন। আরো পরে অবশ্য ইংরেজি অনুবাদে নাজিমের অজস্র কবিতা পড়েছি। নাজিমের কবিতা যেমন নেরুদার কবিতাও, নেরুদা তো মানে সরাসরি প্রেমের কবিতা লিখে গেছেন, একবারে সরাসরি শরীরই প্রেমের কবিতা লিখে গেছেন। এবং আরেকজন আমাকে খুব টেনেছিলেন, সেটা হলেন আরাগো এবং এলুয়া। আমি যখন প্রথম আরাগোর কবিতা অনুবাদে পড়ি, দীপ্তি কল্যাণ চৌধুরী বলে একজন ছিলেন, কমিউনিস্ট পার্টির লোক ছিলেন, নিজে এক সময় যখন ওই 40-এর দশকে অগ্রণী অরণি এইসব পত্রিকা বেরোতো, তখন ওই এই অগ্রণী অগ্রণী অরণিতে তার কিছু কিছু কবিতা বেরিয়েছে। খুব যে ভালো কবি ছিলেন তা নয়, কিন্তু আরাগোর কবিতার অনুবাদ করেছিলেন একটি, বিষ্ণু দে তার ভূমিকা লিখেছিলেন। তো সেইটাতেই আমি আরাগোর কবিতা প্রথম পড়ি। পরবর্তীকালে ইংরেজি অনুবাদে আরাগোর কবিতা পড়তে গিয়ে আমি চমকে গিয়েছিলাম। উনি যখন অবরুদ্ধ ফ্রান্সে নাৎসিদের বিরুদ্ধে প্রতিরোধ বাহিনীর সংগ্রামের মুখে দাঁড়িয়ে তাদের উৎসাহিত করার জন্য তিনি কবিতা লিখছেন এলসাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে। এই যে আয়নার সামনে দাঁড়িয়ে বসে চুল আঁচড়াচ্ছে এলসা, এই সমস্ত কবিতা লিখে যাচ্ছেন, আপাতভাবে একেবারে নিছক প্রেমের কবিতা, কিন্তু সেগুলোই হয়ে দাঁড়াচ্ছে প্রতিরোধের প্রেরণা জাগানো কবিতা। এলসা একটা সময় তার কাছে ফ্রান্সের প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লেগেছিল, যে এমনকি প্রেমের কথা বলার ভেতর দিয়েও কিন্তু, সেই প্রেমের ভেতর দিয়েও কিন্তু প্রতিরোধের কথা, প্রতিবাদের কথা বলা যায়। সেটা আয়ত্ত করতে হয়, সেইটা আয়ত্ত করার ইচ্ছে থাকতে হয়। আমি সেটা পুরোপুরি আয়ত্ত করতে পেরেছি এমন কথা কখনোই বলবো না, চেষ্টা করে গেছি। আবার এটাও ঠিক যে যারা সেই সময় উচ্চকিত কবিতা লিখেছেন, সেই উচ্চকিত কবিতা যে একেবারে কবিতা হয়নি তা তো না, অনেকেই লিখে গেছেন। যেমন মণিভূষণের কিছু কিছু কবিতা তো সরাসরি, কিন্তু সেগুলো অসম্ভব ভালো কবিতা হয়ে দাঁড়িয়েছে। ওই যে সবকিছু বাদ দিলেও মন্টুর হাতে থাকে অন্ধকার আকাশে লাফ দিয়ে ওঠার মতো একটা 6 ইঞ্চি ছুরি, এই কবিতা একটা অদ্ভুত চিত্রকল্প তৈরি করে, একটা অসাধারণ কবিতা হয়ে দাঁড়ায়। গান্ধীনগরের রাত্রির কথা বাদই দিলাম, গান্ধীনগরের রাত্রি তো ওই শেষ দুটি লাইনেই কবিতা একেবারে তার চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। ওই বেড়ার ধারেই সেই ডান পিঠে তেজি রক্তধারা, গোধূলি গগনে মেঘে রেখেছিল তারা, এইরকম রবীন্দ্রনাথকে এইভাবেই ব্যবহার করা যায়, মণিভূষণ না থাকলে আমরা বুঝতে পারবো না। তাহলে এইভাবে হয়তো অগ্রজদের অনেকেই আছেন। তবে ওই যে বললাম, উচ্চকিত কবিতা লিখলেই যে কবিতা হবে না তা না, হয়েছে অনেকে উচ্চকিত কবিতাকেও সত্যিকারের কবিতা করে তুলতে পারেন, কিন্তু সেই জোরটা থাকা দরকার এবং সেই সীমার বোধটা থাকা দরকার, যে কোন সময় পর্যন্ত পৌঁছলে সেটা কবিতার মধ্যেই থেকে যাবে, আর যেটা লঙ্ঘন করলে সেটা স্লোগান হয়ে যাবে, সেই বোধটা ভেতরে থাকা দরকার। আসলে আচ্ছা, হয় কি, এবার হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। সমসাময়িক একটু দাবি থাকে একটা, যে মনে হয় যে এই সময় খুব জোরালো কথা কিছু না বলে দিতে পারলে হয়তো। আর আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বোধহয় আমাদের আরেকটা মুশকিল আছে। আমাদের শিল্প সংস্কৃতি জগতের লোকেরা, তারা হয়তো অনেকেই মানে কি বলবো, রাজনীতির সমর্থক, কিন্তু সরাসরি রাজনীতিক কর্মী অনেকেই নন। এদের ক্ষেত্রে একটা খুব মুশকিল হয়, সেটা হয় যে যে রাজনীতি বা যে পার্টির সঙ্গে তাদের যোগাযোগ, সেই পার্টিগুলি এমন এক ধরনের মানসিকতা বহন করে, আমাদের
রাজনৈতিক দলগুলির সাংস্কৃতিক লাইনটা কখনো পরিষ্কার নয়। ফলে এই সমস্ত কবিরা, তাদের একটা ভয় থাকতে হয় যে আমি বোধহয় বামপন্থী নই বা বিপ্লবী নই, যদি প্রেমের কবিতা লিখি বা যদি খুব স্লোগান না লিখি তাহলে বোধহয় আমি আর বামপন্থী থাকবো না। এই ভয়টা বোধহয় তাদের কাজ করে, ফলে ওই বামপন্থী থাকার জন্য তাদের বাধ্য হয়ে লিখতে হয়। নেরুদাকে সেটা করতে হয়নি। নেরুদাকে অনায়াসে প্রেমের কবিতা লিখতে পেরেছেন, আরাগো লিখতে পেরেছেন, কারণ তারা সরাসরি পার্টির কর্মী ছিলেন, সরাসরি ফ্রন্টে তারা লড়াই করেছেন, ট্রেড ইউনিয়ন ফ্রন্টে কাজ করেছেন বা অন্য ফ্রন্টে কাজ করেছেন, ফলে তাদের লড়াকু কমিউনিস্ট পরিচয়টা এমনিতেই প্রতিষ্ঠিত, ফলে আর তাদের আলাদা করে বলতে হয়নি। মায়াকোভস্কি সোভিয়েত পাসপোর্ট নিয়ে কবিতা লেখার পাশেই লিলিব্রিককে লেখা প্রেমের কবিতা লিখতে পারেন, ওই রকম কবিতা, কারণ তার তো ওই এটা ছিল না যে আমাকে আলাদা করে কবিতা লিখে প্রমাণ করতে হবে যে আমি কমিউনিস্ট। কিন্তু আমাদের তো মুশকিল হয়, আমাদের ওই প্রতি মুহূর্তে হ্যাঁ স্যার আছি, প্রেজেন্ট স্যার বলে ওটা তো আমাদের করতে হয়, এইটা একটা মুশকিল। খুব চমৎকার বললেন আপনি বিষয়টা। এটা সত্যি একটা ব্যাপার, মানে আমাদের এখানে সেই অর্থে একেবারে সক্রিয় রাজনৈতিক কর্মী অথচ একই সঙ্গে আহ, খুব প্রতিভাশালী লেখক সাহিত্যিক সেই সংখ্যাটা প্রায় নেই। যারা আছেন তারা বাইরে থেকে। না থাকতেই পারে, ধরুন লুসুন বা গোর্কি তো কেউ পার্টির মেম্বারও ছিলেন না, না না। কিন্তু মুশকিল হয় যে তাদের ওইভাবে তারা পার্টির কর্মী নন, ফলে তাদের তাদেরও ওইভাবে প্রতি মুহূর্তে নিজেদের প্রমাণ করতে হয়। আমাদের এখানে যারা সাংস্কৃতিক লাইনের হর্তাকর্তা বিধাতা ছিলেন, অধিকাংশ ক্ষেত্রে তারা সংস্কৃতির কিছু বুঝতেন না, ফলে একদম। তারা ওই পার্টি লাইনটাকেই চাপিয়ে দিতে চাইতেন। তারা মনে করতেন যে ওই কমিউনিস্ট ইস্তেহারকে একেবারে হুবহু কবিতার মধ্যে তার লাইন তুলে না দিতে পারলে সেগুলো বামপন্থী কবিতা হবে না, এই মুশকিলটা হয়ে গেছে। এই ব্যাপারে মানে আপনি তো খুবই ওয়াকিবহাল। আমি একটু ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি। হেমাঙ্গ বিশ্বাস 1987 সালে হেমাঙ্গ হ্যাঁ, বিশ্বাস হেমাঙ্গ বিশ্বাসের আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম তার বাড়িতে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা তার অল্প পরেই তিনি মারা যান, হয়তো সেটাই তার শেষ সাক্ষাৎকার। আচ্ছা, হ্যাঁ, তো ওখানে উনি কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন যে আমরা যখন ওই গান করতাম, গান করে যখন সেটা পার্টিতে অনুমোদনের জন্য দিতাম যে এটা পাবলিক প্ল্যাটফর্মে গাওয়া যাবে কিনা, জনসভায় গাওয়া যাবে কিনা, তো অনেক সময়তেই বলা হতো যে আহ, যে কমরেড সলিউশন তো দেখালেন না, কমরেড সলিউশনটা তো দেখালেন না। এবং আচ্ছা আচ্ছা তখন উনি বলছেন একটা গানের উদাহরণ দিয়ে যে আমাকে তখন সেই গানটার, সেটা কৃষক আন্দোলনের গান, এবং সেই সময় ওই জনরক্ষা কমিটি তৈরি করে কৃষক ও আন্দোলনকে সংহত করার একটা চেষ্টা চলছিল। তা উনি আমাকে বললেন যে তখন আমি কি করলাম, সেই গানের লাস্টে গানটা যেখানে শেষ হবে তখন দুটো লাইন যোগ করে দিলাম যে জনরক্ষা কমিটি আজ গড়, জনরক্ষা কমিটি আজ গড়, এই বলে আচ্ছা, গানটা শেষ হলো। তো এটা একটা ব্যাপার আর কি, মানে এইরকম। হ্যাঁ হ্যাঁ, এগুলো করতে হয়েছে। হ্যাঁ। এবারে একটা অন্য প্রশ্নে যাই, হ্যাঁ, যে আপনি এখনো বলছেন, এটা আমি আপনাকে আপনাকে যে প্রশ্ন আমি পাঠিয়েছি সেখানেও আমি এটা বলেছি, হুম, যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দর্শন আপনাকে এখনো চালিত করছে, বা হুম, আপনি মনে করছেন সেই রাজনৈতিক দর্শন আহ, না থাকলে আপনার আহ, সৃজনের জায়গাটা সেভাবে পুষ্টি হয়তো পাবে না। হুম। তো আমি যদি উল্টো দিক থেকে আপনাকে প্রশ্ন করি যে সেই রাজনৈতিক দর্শন যে আপনি এখনো ধরে আছেন, তাহলে কি আপনি পাল্টাতে চাইছেন না, তাহলে কি আপনি পাল্টালেন না নিজেকে? এটা একটা বিপরীত দিকের প্রশ্ন। না, বুঝতে পেরেছি। না, আমি দর্শনটা তো একটা জিনিস হচ্ছে একটা দর্শন, আর একটা হচ্ছে তার প্রয়োগ। প্রয়োগের ক্ষেত্রে এক সময়ের পথ আরেক সময় পরিত্যাগ করার কথা মনে হতেই পারে, কিন্তু রাজনৈতিক দর্শন বলতে যেটা, সেটা তো একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখান থেকে তার অনেক বিস্তার হতে পারে সেটাকে, কিন্তু মূল জায়গাটা তো একই থেকে যায় আমার, যেটাকে আঁকড়ে ধরার ব্যাপারটা। আমি তাকে কিভাবে প্রয়োগ করব, তাকে কিভাবে আরো বিস্তৃত করব, সেটা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়, সেটা আমাদের চিন্তা ভাবনা বদলেছে, একটা স্থিতিশীল জায়গায় নেই।
নকশালবাড়ি আন্দোলন যেভাবে শুরু হয়েছিল আজকে তো সেইভাবে আর নেই। সে আন্দোলনের অনেক প্রতি প্রকৃতি, অনেকগুলো ধারা তৈরি হয়েছে। এক একজন এক এক ভাবে লড়ে যাচ্ছেন, কেউ সংসদীয় পথে লড়ছেন, কেউ একেবারে সরাসরি অস্ত্র হাতে বিপ্লবের পথে রয়েছেন। কিন্তু মূল জায়গাটা তারা রেখে কতগুলো জায়গায় রয়েছেন যে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সেখানে কৃষির সমস্যাটা অনেক বেশি, সেইগুলো সমাধান না করে এগোনো যাবে না। আমাদের এখানে কর্পোরেট পুঁজির নানাবিধ অনুপ্রবেশের পরেও কর্পোরেট পুঁজি অদ্ভুতভাবে এমনকি আমাদের এখানে সামন্ততান্ত্রিক মূল্যবোধেরও প্রবল প্রভাব, এই ব্যাপারগুলোকে তো আমরা এখনো পর্যন্ত অস্বীকার করতে পারছি না। এবং কর্পোরেট পুঁজি আসার পরে আমরা দেখবো কর্পোরেট পুঁজি কিভাবে সামন্ততান্ত্রিক মূল্যবোধকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে, তার সঙ্গে একটা অদ্ভুত বোঝাপড়া করে নিয়ে তাকে সে কাজে লাগাচ্ছে। কর্পোরেট পুঁজির প্রত্যক্ষ মদত না থাকলে আজকের দিল্লির শাসক গোষ্ঠী এইভাবে ধর্মকে তাদের হাতিয়ার করে নিতে পারতো না। কর্পোরেট পুঁজি জানে এটা করলে তার সুবিধা হবে, যখন বুঝবে সুবিধা হবে না তখন আবার সে এটাকে বাতিল করবে। কিন্তু এই যে কাজ প্রশ্রয় দেওয়া, ফলে এই জায়গাটায় আমাদের মূল জায়গাটাকে তো ওইখানে রয়েই যাচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে কিভাবে লড়াইটা করতে হবে সেই রাস্তাগুলো বদলে যাচ্ছে। আজকে লড়াইটা অনেক বেশি অন্যরকম, জটিল হয়ে যেতে পারে আরো বেশি, বা একই সঙ্গে শত্রুকে হয়তো চিহ্নিত করা আবার সোজাও হয়ে যেতে পারে, নানাভাবে হতে পারে, মূল জায়গাটা একই থাকে। মানে আপনি বলছেন যে মানে আহ, মানে পাল্টানো বলতে একেবারে আক্ষরিকভাবে মানে পাল্টাবো বলে আক্ষরিকভাবে পাল্টে যাওয়া এটা সম্ভব নয়। না, এটা না। এটা সম্ভব অন্তত নয়। এখন পর্যন্ত মনে হয়নি যে এই দর্শন থেকে সরে আসার কোনো জায়গা আছে। আমার এখনো ভাবিনি কখন, মনে হয়নি কখন। হ্যাঁ। কিন্তু প্রায়োগিক দিকে তো ধরুন আপনার আহ, আমি কথার কথা বলছি আর কি, যে প্রায়োগিক দিক দিয়ে তো যে মার্ক্সবাদী দর্শনের কথা আপনি বলছেন, হুম। তার তো প্রায়োগিক দিক দিয়ে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এবং যে হ্যাঁ, সনাতন এবং সত্যি কথা বলতে কি, প্রায়োগিক দিক থেকে পরীক্ষা নিরীক্ষা এখন পর্যন্ত কোনোটাই খুব সফল হয়নি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, অনেক কারণ থাকলেও এটাও একটা কারণ যে প্রায়োগিক দিক থেকে তার কিছু ব্যর্থতা ছিল। চীনেও তাই হয়েছে। কিন্তু আমি মনে হয় না যে এটা, মানে আমরা তো চিরকালই মনে করি যে মার্ক্সবাদ একটা দর্শন, এই বিজ্ঞানও বটে। এখন এই বিজ্ঞানে তো আমরা জানি যে বিজ্ঞানের একটা তত্ত্ব তৈরি হলেও সেই তত্ত্ব থেকে তার প্রায়োগিক দিকে পরীক্ষা নিরীক্ষাটা অনেক দিন ধরে চলে, বারবার একটা পরীক্ষা ব্যর্থ হয়, আবার সেখান থেকে অন্যভাবে শুরু করতে হয়, তারপরে হয়তো কোনো একটা সময় এসে তার এক ধরনের সাফল্য অর্জন হয়। কাজেই আহ, এইখানে এত সহজে হবে বলে মনে হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে যেহেতু এটা একটা বিপুল সংখ্যক মানে জনগণকে নিয়ে এই পরীক্ষা নিরীক্ষাটা চলে, ফলে তার ব্যর্থতার বোঝাটাও অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি বিপর্যয় হয়ে যায়, এটাও ঘটনা। কিন্তু মানে এটা বোধহয় এড়ানোর কোনো উপায় নেই। আবার আরেকটা দিক থেকে বলি, সেটা হুম। হচ্ছে যে মার্কস যে পুঁজিকে দেখেছিলেন, সে হুম। পুঁজি একেবারে শিল্প বিপ্লবের, ইউরোপের শিল্প বিপ্লবের সূত্রে যে পুঁজি, এবং সেখানকার যে শ্রম ব্যবস্থা, শ্রমিক, তাদের ভিত্তিতেই মার্ক্সের তত্ত্বটা মূলত তৈরি হয়েছিল। কিন্তু তারপরে তো আজকের যে পুঁজির বিশ্বায়িত চেহারা বদলে বিশেষ গেছে। প্রযুক্তির যে জায়গাটা, যেখানে প্রযুক্তি একদম পুঁজির চেহারাটাই বদলে গেছে একেবারে। পুঁজির চেহারাটাই বদলে গেছে। হুম। ফলে না, এইটাকে পুরোটা, হ্যাঁ বলুন। হ্যাঁ, সেখানে মার্ক্সবাদকে নতুন করে তার বিস্তার করতে হবে, তাদেরকে নতুন করে ব্যাখ্যা করতে হবে, নতুন করে সেখান থেকে দিক নির্দেশ নিতে হবে। সেটা পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক তাত্ত্বিকরা তো সে চেষ্টা করেই যাচ্ছেন। মার্ক্সবাদের আহ সময়োপযোগী ব্যাখ্যা এবং প্রয়োগের রাস্তা দেখানোর চেষ্টা তো হয়েই চলেছে সমানে। বিশেষ করে আজকে যেভাবে আপনার একটা জিনিস খুব, আজকে যদিও আমরা আজকে কবিতার আলোচনা করছিলাম, তার পাশে এসে গেল প্রসঙ্গত, আহ, আমরা আবার ফিরে আসবো সেই আলোচনায়। তো ধরুন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
হ্যাঁ, কৃত্রিম মেধা, এই কৃত্রিম মেধা কিন্তু আজকে আমাদের টোটাল জীবন দর্শনটা বা একেবারে একেবারে পাল্টে দিচ্ছে। মানে এখানে যেভাবে আমরা খুব সনাতনী ভাবে যে উদ্বৃত্ত মূল্য বা এই যে ব্যাপারগুলো আমরা মার্ক্সের তত্ত্ব থেকে পেয়েছিলাম, এবং একটা একটা মানুষ সে যখন শ্রম করবে সে শ্রমের একটা উদ্বৃত্ত মূল্য তৈরি করবে, সেটাই হচ্ছে তার মালিকের লাভ, সেটা থেকেই প্রফিট। এই যে ব্যাপারটা, এই সনাতন সংজ্ঞাটা কিন্তু এই প্রযুক্তির যুগে কিন্তু বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গায় এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন মাত্রা নিয়ে নিচ্ছে। একদমই তাই। হ্যাঁ, এটা নিয়ে একটা এগুলো নতুন ভাবনার এগুলো নিয়ে তাত্ত্বিকরা আরো ভাবতে পারবেন, আমি তো তাত্ত্বিক নই। না না না, আমরা আরেকটা একটা জাস্ট জিনিস কথা হচ্ছে, আরেকটা জিনিস আপনি টেকনোলজির কথা তুললেন বলে একটা জিনিস খেয়াল করবেন যে টেকনোলজি ক্রমাগত মানুষকে কিরকম নিঃসঙ্গ করে দিচ্ছে। আমাদের মানুষ যে যখন থেকে সে সমাজবদ্ধ হতে শুরু করলো, সেই সমাজবদ্ধতার তার যে মানে কি বলবো, তার যে আকর্ষণ, তার যে দায় ইত্যাদি ব্যাপারগুলো থেকে মানুষকে ক্রমাগত বিচ্ছিন্ন করে নানাভাবে একা করে দেওয়া, এটা কিন্তু টেকনোলজি করে দিচ্ছে বারবার। আমি অন্য সব বাদ দিলাম, ধরুন আমরা সিনেমা দেখতাম একটা বড় হল ঘরে বসে, এই যে সেখানে যে সিনেমা দেখা, তার যে একটা মানে কালেকটিভ উপভোগের ব্যাপারটা, আমি তো তখন একটা জনতার পার্ট, সেইভাবে আমি যে ফিল্মটাকে উপভোগ করতাম। এখন আমি কিছুদিন আগে পর্যন্ত ডিভিডি চালিয়ে বা এখন আমি অনলাইনে বা ইয়ে করে আমি যে সিনেমা দেখছি, এখানে কিন্তু আমার পুরোটাই আমার একার উপভোগে। এখানে কিন্তু আমি অন্য কোনো জনতার অংশ নই, আমি একা আমার একা ঘরে বসে। এবং তার উপরে শুধু তাই নয়, আমি একটা সিনেমা দেখতে যেতাম, বিনোদন তো বটেই, কিন্তু আমি একটা সিনেমা দেখতে যেতাম যখন সত্যজিৎ রায়ের ছবি দেখবো, তখন আমি তাকে শিল্প বলে দেখতে যাচ্ছি। এখন এই যে আমি ঘরে বসে যখন ছবি দেখছি, আমি একটা ডিভিডি চালিয়ে আমি আমার খুশি মতো একটা ছবি যখন যেখানে খুশি পজ করছি, উঠে যাচ্ছি, চা খাচ্ছি, এসে আবার বসছি। ফলে আমি এই যে টুকরো টুকরো করে দেখছি, ফলে ওই যে শিল্প উপভোগের যে নিষ্ঠাটা দরকার, সেটা কিন্তু আমি নিজেই সেটাকে বানচাল করে দিচ্ছি। ফলে আমার কাছে যতটা বেশি মানে কি বলবো একটা বিনোদন হয়ে দাঁড়াচ্ছে, ততটা আর শিল্প থাকছে না। এই ব্যাপারটা কিন্তু ক্রমাগত আমাকে টেকনোলজি করেছে, এবং টেকনোলজির সাহায্য নিয়ে পুঁজি এটাই কিন্তু করে দিচ্ছে। মানুষকে ক্রমাগত একা করে দিতে চাইছে, বিচ্ছিন্ন করে দিতে চাইছে, সংযোগ থেকে তাকে ক্রমাগত সংযোগহীনতার দিকে নিয়ে যেতে চাইছে। এবং এটাতে সে অনেকটা সার্থক হয়ে গেছে। বিশেষ করে করোনা কালে তো আরো সুবিধা হয়ে গেল তার। করোনা তাকে একটা ভালো হাতিয়ার জুগিয়ে দিল রাষ্ট্রের হাতে, সমাজের হাতে, মানুষকে একা করে দেওয়া। এবং ওই সামাজিক সম্পর্ক বিহীন হয়ে থাকো, এটাই হয়ে গেল রাষ্ট্রীয় স্লোগান। একদম রাষ্ট্র, এই যে দূরে থাকুন, দূরত্ব বজায় রাখুন, এইটাই একেবারে রাষ্ট্রীয় স্লোগান দাঁড়ালো। হ্যাঁ, মানে আমি একটা জিনিস বুঝি যে প্রথম থেকেই আমাদের বারবার কিন্তু বলা হলো ফিজিক্যাল ডিস্টেন্সিং, বলা হলো না সোশ্যাল ডিস্টেন্সিং বলা হলো। একদম একদম মূল ব্যাপারটা তো ফিজিক্যাল ডিস্টেন্সিং, একদম একদম। কিন্তু সেটাকে বলা হলো সোশ্যাল ডিস্টেন্সিং। এই জিনিসটা প্রথম থেকেই কিন্তু এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো। মানে এই স্লোগানটাও হয়তো, এই এই স্লোগানটার পেছনেও হয়তো কোনো অভিসন্ধি ছিল। একদমই তাই, মনেই হয়, একদমই তাই, এটা ভেবেচিন্তেই করে এটা। আচ্ছা, আমরা আবার কবিতার আলোচনায় ফিরি, আপনার হুম। কবিতার আলোচনায়। এর আগে যেটা বলছিলাম যে 70-এর রাজনৈতিক আন্দোলন যারা করেছেন তার মধ্যে থেকে যে কবিতার ধারাটা উঠে এসছে, সাহিত্যের ধারাটা উঠে এসছে, তার মধ্যে কোথাও কোথাও বেশ একটা প্রবণতা ছিল যে দেশজ সংস্কৃতি, দেশজ যে সাহিত্য শিল্প, সেগুলোকে একটা অস্বীকার করার একটা জায়গা ছিল। এবং একটা সময় সেটা ওই তথাকথিত মূর্তি ভাঙা, লাইব্রেরি পোড়ানো, আমরা যত এই ব্যবস্থায় আমরা যত পড়বো তত মূর্খ হব, এই ধরনের কিছু স্লোগান, সেই যে রাজনৈতিক স্লোগানগুলো দেওয়া হয়েছিল, এবং এগুলো কিছুটা চুইয়ে চুইয়ে তার সাংস্কৃতিক দিকেও সাহিত্য শিল্পের মধ্যেও পড়েছিল। আপনার ক্ষেত্রে আমরা একটা খুব ব্যতিক্রম দেখছি যে আপনি কিন্তু আপনার কবিতায় বেশ কিছু এই ধরনের দেশজ চরিত্রগুলোকে, বেহুলা, কর্ণ, কৃষ্ণা, তারপরে সীতা,
এই সমস্ত চরিত্রগুলোকে আপনি একটা নতুন ভাবে একটা ইন্টারপ্রেট করছেন, নতুন ভাবে একটা মাত্রা দিয়েছেন এবং সেগুলো খুব সার্থক ভাবে। তো এই যে এটা কিন্তু ঠিক আমাদের যেটা আমরা বলছিলাম যে আমাদের যে মূল স্রোতের যে মার্ক্সবাদী চিন্তা ভাবনা, মার্ক্সবাদী যে সাংস্কৃতিক মার্ক্সবাদ বলতে যেটা বোঝায়, তার সঙ্গে এটা কিন্তু যায় না বলে ইন দ্য সেন্স আমরা যেভাবে বুঝে এসেছি এখন সেটা হয়তো আমরা হয়তো মনে করতেই পারি যে লেনিন এক সময় বলেছিলেন যে বালজারটাও পড়তে হবে, টলস্টয়টাও পড়তে হবে, সবই পড়তে হবে, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আমরা ঠিক উল্টোটাই দেখেছি। আমরা যতটা লুসুন পড়েছি ততটা হয়তো আমরা সতীনাথ ভাদুরী পড়িনি, হয়তো সেটা তো ততটা বিভূতিভূষণ পড়িনি। তো এই ব্যাপারগুলো এবং আমি সম্প্রতি একটা পুরনো একটা বই পড়লাম, নির্মল ঘোষের লেখা নকশালবাড়ির ও আন্দোলনের আলোকে আচ্ছা। বাংলা সাহিত্য, আপনি হুম হয়তো হুম পড়েছেন। তাতে দেখলাম খুব মানে আশ্চর্যভাবে বেশ কিছু জায়গায় নাকচ করা আছে, যাই হোক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। হুম। তো এখানে এখানে আপনার যে ভাবনাটা, এই ভাবনাটা আমার আমার কাছে খুব একটা বেশ ব্যতিক্রমী মনে হয়েছে। আমি আপনাকে বলছিলামও যে আমাদের সেই সৌম্য মিত্র একটা সময় ভাবছিলেন যে দেশজ যে আমাদের সংস্কৃতি, দেশজ যে নাটক, যে কথকথা, সেইভাবে একটা নিজস্ব একটা নাট্য চরিত্র বা বাঙালির হতে পারে কিনা। আপনার কবিতাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিষয়গুলো এসছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এ ব্যাপারে একটা মানে আমি তত্ত্বগত দিক থেকে যদি ভাবি যে নকশালবাড়ি আন্দোলন তো মূলত মাওয়ের নির্দেশ অনুসরণ করে তৈরি হচ্ছিল, মাওয়ের রণনীতি, মাওয়ের কৃষি নীতি ইত্যাদির উপর দাঁড়িয়ে। তা মাওকে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু এটা আমাদের, এটা হচ্ছে মাও কিন্তু এটাও বলেছিলেন যে আমাদের দেশজ সংস্কৃতির দিকে বারবার ফিরে যেতে হবে। বারবার আমাদের মাওয়ের নিজের কথাতেই আমরা জানি যে মাও কিভাবে ওইভাবে মানে এইটা ব্যাপারে অনেকে হয়তো খুব রেগে যাবেন যে মাওয়ের সঙ্গে রামকৃষ্ণের একটা অদ্ভুত মিল আছে। মানে রামকৃষ্ণ যেমন অত্যন্ত খুব সরল ভাষায় বিভিন্ন প্রবাদ প্রবচন তুলে করে তার কথাগুলো বলতেন, মানে তার তিনি যে ভাবনায় ভাবিত ছিলেন, মাও কিন্তু তার রাজনৈতিক ভাবনাকে অত্যন্ত সহজভাবে ওই দেশজ প্রবাদ প্রবচন ইত্যাদি ভেতর দিয়ে প্রকাশ করতেন। যে তিনটি লেখা আমাদের তখন প্রায় অবশ্য পাঠ্য ছিল, যে ওই হিমালয়ের চেয়ে ভারী, নরমান বেথুন স্মরণে বা ইত্যাদি গুলি। এই যে হিমালয়ের চেয়ে ভারী, এটা তো একটা পুরনো চীনা গল্প থেকে, মানে লোককথা থেকে, গল্প থেকে। ওই যে এক বুড়ো পাহাড় সরিয়েছিল ধৈর্য ধরে, এই যে ব্যাপারগুলো মাও কিন্তু বারবার বলেছেন আমাদের দেশজ সংস্কৃতি জনগণের মাঝখানে চলে যাওয়া এবং সেখান থেকে নেওয়া। এই দেশজ সংস্কৃতির উপরে জোরটা কিন্তু মাও দিয়েছিলেন, লেনিনও দিয়েছিলেন বারবার, যে তিনি ফিরিয়ে পেলেন। আমার একটা গল্প অনেকেই জানেন যে একটা স্কুল দেখতে গিয়ে যখন বাচ্চাদের জিজ্ঞাসা করেছেন ছেলে মেয়েদের যে তোমরা কার কবিতা পড়ো, তারা যখন সমস্যা নেই মায়াকোভস্কি বলেছিল, লেনিন খুব বিরক্ত হয়ে বলেছিলেন তোমরা পুশকিন পড়ো না। তো এই যে ব্যাপারটা পুশকিন সম্পর্কে তার আগ্রহ, বা মার্ক্স যে প্রতি বছর প্রায় নিয়ম করে শেক্সপিয়ার পড়তে বলা যেতে পারে, বা গ্রিক ট্র্যাজেডি সম্পর্কে তার যে আগ্রহ, এই যে ক্লাসিক হয়ে যাওয়া সংস্কৃতিগুলি সম্পর্কে। এখন আমি নিশ্চয়ই আমার পাঠতৃষ্ণার জন্য আমি লুসন নিশ্চয়ই পড়বো, আমি নিশ্চয়ই অন্য দেশে চাইতে পড়বো, কিন্তু আমার শেকড় যেখানে সেইখান থেকে আমি যদি না করতে পারি, এটা হচ্ছে একটা ভাবনা আমার মধ্যে কাজ করেছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই দুটো ব্যাপার, রামায়ণ মহাভারত আমার ছেলেবেলা থেকে অত্যন্ত প্রিয়। সেটা হচ্ছে যে ওই প্রথম কথা বললাম, আমার মা আমাকে অনেক বেশি পড়তে শিখিয়েছেন। তা ছেলেবেলা একদম শুরু করেছিলাম, আমার মনে হয় যে সম্ভবত উপেন্দ্র কিশোরের ওই যে ছড়ায় রামায়ণ মহাভারত ওগুলো দিয়ে। আরেকটু বড় হয়ে আহ, আহ, কাশিদাসী রামায়ণ মহাভারত আমাকে কেউ আমার কে পড়ে পড়ে পড়তেন আমার ঠিক এখন মনে পড়ছে না। এরকম করে করে মহাভারতের আমি আসলে অনেকগুলো সংস্করণ আমার আস্তে আস্তে পড়া হয়ে যাচ্ছিল। মানে ওই শুভেন্দু কিশোর সুকুমার এই দিয়ে শুরু, তো কাশিদাসে যাওয়া, তারপরে কালীপ্রসন্ন সিংহ, এবং তারপরে তার রাজশেখর বসুর সাতটাও মানে সার সংক্ষেপটাও খুব কাজে লেগেছিল। এবং পরবর্তীকালে খুব কষ্ট করে হরিদাস সিদ্ধান্ত বগীশের ওই 40 খণ্ড মহাভারত আমি পড়েছিলাম। রামায়ণ আমাকে প্রচন্ড টানতো।
মানে তার গল্প বা চরিত্রগুলো থেকে দ্রৌপদী একেবারে ছেলেবেলা থেকে আমার খুব প্রিয় চরিত্র। মানে তখন হয়তো এত ব্যাখ্যা করতাম না, এত বুঝতাম না, কিন্তু দ্রৌপদীর লাঞ্ছনাটা আমাকে খুব পীড়া দিত, খুব একটা অদ্ভুত লাগতো আর কি। ফলে দ্রৌপদীকে নিয়ে কবিতা লেখার একটা ভাবনা অনেকদিন ধরেই মাথায় ছিল। বা সীতাকে ওই একই কারণে, মানে আমার সত্যি কথা বলতে কি, খুব অল্প বয়স থেকেই রামচন্দ্রের উপরও আমার একটা বিরাগ ছিল, সীতার কারণে, তারপরে সম্মুখের কারণে, যে এবং আরেকটা বালিবধটাও আমার কাছে কখনোই খুব একটা পছন্দের ব্যাপার ছিল না। বালিকে আমার মনে হয়েছিল খুব অন্যায় করে মারা হয়েছে। তো এইসব ব্যাপারে কিন্তু এই দিকে নিয়ে কবিতা লিখতে গেলে সেগুলো তো একটু স্কিমেটিক কবিতা হবে, এটা জানা কথাই। কিন্তু কৃষ্ণাটা লেখা হয়ে গেল ওই করতে করতে একটা সময় বেহুলা ভাসানটা লেখার একটা খুব মানে গল্পই বলা যেতে পারে। আমার বাড়িতে পদ্মা পুরাণ ছিল। অনেক ছেলেবেলা থেকেই মনসামঙ্গলের কাহিনীর সঙ্গে আমার পরিচয়। আর আমাদের তো স্কুলে হায়ার সেকেন্ডারিতে সাহিত্যের ইতিহাস পড়তে হতো, ফলে অন্যান্য মঙ্গল কাব্যগুলির কাহিনীর সঙ্গে পরিচয় ছিল, কিন্তু মনসামঙ্গল আমাকে বেশি টানতো। আর ওই বাড়িতে থাকার সূত্রে পদ্মা পুরাণ খানিকটা খানিকটা পড়া ছিল। ফলে বেহুলাকে নিয়েও আমার একটা লেখার কথা অনেকদিন ধরেই ভেবেছি, যে একটা লিখলে হয়, লিখলে হয়, কিন্তু খুব একটা সিরিয়াসলি ভাবিনি। ওই 1975 সালে জুন মাসের প্রথম দিকে আমি বন্ধুরা কয়েকজন মিলে আমরা একবার মালদায় বেড়াতে গিয়েছিলাম। তা ওই একদিন বিকেল বেলার দিকে বেড়াতে বেড়াতে একটু শহর ছাড়িয়ে একটু গ্রামের দিকে চলে যাচ্ছিলাম। তো সেই সময় পাশ দিয়ে একটা গরুর গাড়ি যাচ্ছিল, তো সেই গরুর গাড়িতে বসে একটি অল্প বয়সী ছেলে, সে ওই মনসার ভাসান গাইতে গাইতে যাচ্ছিল। তো সেটা এত, তার গানটার এমন একটা অদ্ভুত টান, বা ছেলেটির গলাটি অদ্ভুত মধুর। আমরা দৌড়ে গিয়ে সেই গাড়িতে উঠে পড়ি, গরু গাড়িটাতে উঠে যাই, গরু গাড়িতে অনেকটা হচ্ছে এগিয়ে যাই ওই গানটা শুনতে শুনতে। এবং তখন আমার মাথায় আসে যে এইবার বোধহয় বেহুলাকে নিয়ে একটা লিখতে হবে। ফিরে আসার দিন পরে, দশেক পরেই ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করলেন। এবং ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করার 2-3 দিন পরেই আমার হঠাৎ কিরকম একটা মাথায় এলো যে মনসার আচরণ আর ইন্দিরা গান্ধীর স্বৈরাচারের যেন কোথায় একটা সাদৃশ্য আমার মনে তৈরি হতে যাচ্ছে। ফলে আমি বিপ্লব ভাষণটাকে আমি তৈরি হয়ে গেল ওইভাবে আর কি। মানে এটা ভাবনার পরে কিন্তু কবিতাটা লেখা হয়ে গেছিল একটা না একদিনে, পরে ঘষা মাজা করেছি অনেক। আচ্ছা, আর কর্ণর ব্যাপারটাও আছে। আপনার শব্দ শোনা যাচ্ছে না। আপনার শব্দটা শোনা যাচ্ছে না। একটু প্রযুক্তিগত বিভ্রাট হয়েছে। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছিল না। হ্যাঁ, ইয়ে চলে শেষের গেছিল। হ্যাঁ, শেষের হ্যাঁ দিকের কথাটা একটু শোনা যায়নি। ইন্দিরা গান্ধীর সঙ্গে মনসার সাদৃশ্য, তার পরের অংশটা একটু কেটে গেছে। তারপরে আর কিছু বলিনি, ওইটা দিয়ে ও বলেছিলাম যে এই ভাবনাটা মাথায় আসার পরে তারপর কবিতাটা লিখতে একদিনেই লেখা হয়ে গিয়েছিল, পরে ঘষা মাজা করেছি। কিন্তু উম, ভাবনাটা একবার মাথার মধ্যে এসে যাওয়ার পরে ওটা একটানে লেখা হয়ে গিয়েছিল, এই আর কি। আচ্ছা, আহ, আমরা আহ, অনেকক্ষণ আহ, কবিতার বিষয়ে কথা বললাম। আমরা আমাদের এই আলোচনার প্রথম পর্ব আহ, শেষ করব। পরে আমরা আবার দ্বিতীয় পর্বের আলোচনায় আসব। আমি অনুরোধ করব কবিকে, তিনি তার একটা প্রিয় কবিতা তিনি যদি আমাদের একটু পাঠ করে শোনান, সেটা দিয়েই আমরা আজকের প্রথম পর্বের আলোচনা আমরা শেষ করব।
এটা একটু অন্য ধরনের কবিতা। রূপকথা। ফাঁকা জেটি, হু হু হাওয়া একা একা ঘুরপাক খায়। সমুদ্রও নিঃসঙ্গ খুব, তাই এত শান্ত হয়ে থাকে। বহুদিন জাহাজ ভেড়ে না আর, বহুদিন মায়াবন্দরের আকাশে ওড়ে না সেই গল্পখ্যাত সমুদ্র চিলেরা। বন্দরের মুখে ছিল সেই সব পান্থশালা, যার ভেঙে পড়া দরজা জুড়ে লেখা ছিল প্রেমহীন কিছু দেয়া নেয়া। রজত মুদ্রার কিছু চকিত নিক্কণ, নোনা জলে ক্ষয়ে গেছে দেয়ালের কালো চক্ররেখা। এমনকি স্মৃতি নেই, নেই কোনো দীর্ঘশ্বাস মালা। এই মায়াবন্দরের পুরনো জেটিও ভুলে গেছে কোনোদিন নাবিকেরা এসেছিল সমুদ্র পেরিয়ে এই শান্ত দ্বীপটিতে। নীল জল বিস্মৃতি প্রবণ, তবুও বিষাদ সিন্ধু, ভাঙা জেটি, জলের খেয়াল, অদেখা বন্দর ঘিরে জন্ম দেয় কিছু রূপকথা। চমৎকার। আমরা কবির মুখে একটি চমৎকার কবিতা শুনলাম এবং এই কবিতা দিয়েই আমাদের আজকে প্রথম পর্বের আলোচনা আমি শেষ করছি। নমস্কার। আমরা আবার আপনাকে আরেকদিন পাবো এই আশা করছি। তখন আমরা আরো কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। এই দাবিটুকু রাখছি। উৎসুক হয়ে রইলাম সেটার জন্য। এই দাবিটুকু রাখছি রেখে আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করছি। আপনি ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।